5 দশক পর বাবার কাটা খাল পুনর্খননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাপদাহে চলছে মেহেরপুর, ঘন ঘন লোডশেডিং এ নাকাল জনজীবন। আগামী 4 দিনে 3 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে, হামলাকারী আটক। এবং নাগালের বাইরে বিশ্বকাপ টিকিট মূল্য 28 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। 5 দশক আগে যে খাল বদলে দিয়েছিল একটি অঞ্চলের ভাগ্য, সেই খালই আজ মৃতপ্রায়। ইতিহাসের সেই গৌরবময় উদ্যোগকে আবারও জীবিত করতে এবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাবার মতো কোদাল হাতে খাল খননের সূচনা করবেন তিনি। শার্শার উলাসী যৌথনাথপুর সেই খাল ঘিরে এখন নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যশোরের শার্শা উপজেলার উলাসী এলাকা একসময় বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকতো এই অঞ্চলের হাজার হাজার বিঘা জমি। ফসল হতো না, ছিল দারিদ্র্য আর হতাশা। 1976 সালের 1 নভেম্বর বদলে যায় সেই চিত্র। তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে শুরু করেন খাল খনন কর্মসূচি। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নেন। মাত্র 6 মাসেই বেতনা নদীর সঙ্গে সংযোগ করে প্রায় 4.5 কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়। ফলে বদলে যায় পুরো অঞ্চলের কৃষি ব্যবস্থা। কাজের বিনিময়ে ছিল না কোনো পারিশ্রমিক, শুধু রুটি আর গুড় খেয়েই চলত খাল খননের কাজ। কিন্তু সেই খাল এখন প্রায় ভরাট হয়ে মৃতপ্রায়। পানি নেই, নেই আগের সেই সেচ সুবিধা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কৃষি ব্যবস্থায়ও প্রভাব পড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এ অবস্থায় খালটির পুনর্খননের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 27 এপ্রিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসন বলছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। প্রায় 50 বছর আগে সেই ঐতিহাসিক উদ্যোগের স্মৃতি নিয়ে আবারও শুরু হচ্ছে নতুন অধ্যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তীব্র তাপদাহের দহন, তার সঙ্গে বিদ্যুৎ সংকটের যন্ত্রণা, এ যেন মরার ওপর খাড়ার ঘা। ঘন ঘন লোডশেডিং এ মেহেরপুরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গাংনী ও বামন্দি সহ আশেপাশের এলাকার বাসিন্দারা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না আসায় নির্দিষ্ট সময় পরপর লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তারা। তীব্র তাপদাহের দাপট সঙ্গে বিদ্যুৎ সংকট দুর্বিষহ করে তুলেছে মেহেরপুরের জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামাঞ্চলে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দিনরাত মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গাংনী ও বামন্দি সহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দিনে তীব্র গরমে কাজ করা কঠিন হয়ে পড়ছে, আর রাতে বিদ্যুৎ না থাকায় ঘুমানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের দুর্ভোগ আরো বেড়ে গেছে। অসহ্য গরম, সেই সাথে পড়েছে কারেন্টের লোডশেডিং। আর লোডশেডিং এর অবস্থা তো বুঝলি বোঝানো যাবে না। এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে 10 মিনিট কারেন্ট থাকছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার আসছে, আবার 10 মিনিট মতো থাকছে। মানে কারেন্ট মাঝে মধ্যে আসছে এইটুকু বলা যায়, মানে থাকছে এই কথা তো বলা যাবে না। মানে এর আগে একটা কৌতুকের শুনছিলাম যে কারেন্ট যাওয়ার সময় তাড়াতাড়ি আসতে দেরি হয় কেন, বলে যাওয়ার সময় আলো থাকে ওই জন্য তারা খুব দ্রুত চলে যেতে পারে, আর আসার সময় অন্ধকারে খুব আস্তে আস্তে আসে, এই জন্য দেরি হয়। এদিকে জ্বালানি তেলের সংকটের কারণে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করতে পারছে না এলাকাবাসী। তারা বলছেন, আগে জেনারেটর ব্যবহার করে কিছুটা পরিস্থিতি সামাল দেয়া গেলেও এখন ডিজেলের উচ্চ মূল্য এবং অপ্রতুলতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে কারেন্ট না থাকায় আমরা সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছি না। এতে সাধারণ জনগণ বিভিন্ন ভোগান্তির মধ্যে আছে। সকাল থেকেই লাইন নেই, এবং যদিও একটু আসে 1 ঘন্টা 8 ঘন্টা পরে আবার চলে যায়। এতে সাধারণ জনগণ শুরু করে বিভিন্ন সেচ থেকে শুরু করে সবাই ভোগান্তির মধ্যে আছে আমরা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না আসায় নির্দিষ্ট সময় পরপর লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তারা। আমাদের মেহেরপুরের চাহিদা 55 থেকে 60 মেগাওয়াট, কিন্তু তীব্র গরমের কারণে আমরা পাচ্ছি 35 থেকে 40 মেগাওয়াট। এই যে 20 মেগাওয়াটের
ঘাটতি, এই ঘাটতি আমরা যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে ঠিক থাকে তাহলে আমরা এর থেকে উত্তরণ করতে পারবো। ডিমান্ডের সাথে যদি সাপ্লাই আমরা পাই তাহলে আমাদের কোনো লোডশেডিং থাকবে না, আমরা গ্রাহকের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো আশা করি। তাপদাহের দাপট আর বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত মেহেরপুরের স্বস্তির অপেক্ষায় জনজীবন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশের 3 বিভাগে আগামী 4 দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্ক বার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাকিস্তান সফর শেষ করে তেহরানে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তাদের সাথে কোনো ধরনের সাক্ষাৎ ছাড়াই আরাকচি পাকিস্তান ত্যাগ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে শনিবার পাকিস্তান পাঠাচ্ছেন। এমনকি হোয়াইট হাউস জানিয়েছিল, প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। তবে আরাকচি পাকিস্তানে পৌঁছানোর পরপরই ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই সফরে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না তেহরান। শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছানোর আগেই আরাকচি তার সফর সংক্ষিপ্ত করে বিদায় নেন। ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানবন্দরে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ট্রাম্প। এই ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য বুলেট প্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন তদন্ত সংস্থা FBI জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য বুলেট প্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত। ঘটনার সময় অনুষ্ঠানটি শুরু হচ্ছিল মাত্র, অতিথিরা খাবার গ্রহণ করছিলেন। এমন সময় হঠাৎ সশস্ত্র নিরাপত্তা কর্মীরা প্রবেশ করে সবাইকে নিচে আশ্রয় নিতে বলেন। উপস্থিত সাংবাদিকরা টেবিলের নিচে আশ্রয় নেন। এ সময় আতঙ্কে চারদিকে ছোটাছুটি শুরু হয়। পরে US সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠান স্থলের একটি তল্লাশি এলাকায়। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত 5টি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী 30 দিনের মধ্যে এটি ফের আয়োজন করা হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বল রুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার কিছুক্ষণ পর সংবাদ ব্রিফিংয়ে এসে ট্রাম্প জানান, প্রথমে তিনি গুলির শব্দকে কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ মনে করেছিলেন, তবে ফার্স্ট লেডি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটি গুলির শব্দ। হামলাকারীর উদ্দেশ্যে এখনো স্পষ্ট নয় জানিয়ে ট্রাম্প বলেন, আটক ব্যক্তিকে খুবই সন্দেহজনক মনে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে হামলাকারী এককভাবে এই হামলা চালিয়েছে। এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। Armed with multiple weapons, and he was taken down by some very brave members of Secret Service, and they acted very quickly. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফুটবল বিশ্বকাপের ফাইনালের একটি টিকিটের দাম 28 কোটি টাকা। বিশ্বাস হচ্ছে না? সত্যিই অবিশ্বাস্য ব্যাপার তৈরি হয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিট ঘিরে। ফিফার পুনর্বিক্রয় ওয়েবসাইটে নতুন করে 4টি টিকিট বিক্রির জন্য এমন আকাশচুম্বী মূল্য নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। একটি ফুটবল ম্যাচের টিকিটের দামই যেখানে কোটি টাকায় পৌঁছে যায়, সেটা নিঃসন্দেহে অবাক করার মতো খবর। ফিফার 2026 বিশ্বকাপ ফাইনাল ঘিরে এমনই চমক তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিফার রিসেল সাইটে ফাইনালের 4টি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে, যার প্রতিটির দাম প্রায় $23 লাখ। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে 4টি টিকিটের মোট মূল্য দাঁড়ায় প্রায় 28 কোটি 22 লাখ টাকা, অর্থাৎ এক একটি টিকিটের দামই 7 কোটির বেশি। আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ। বিক্রির জন্য রাখা টিকিটগুলো স্টেডিয়ামের 45 নম্বর সারির 124 নম্বর ব্লকের 33 থেকে 36 নম্বর আসনের। মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখলেও ফিফা তাদের রিসেল বা এক্সচেঞ্জ মার্কেট প্লেসে দামের ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারে না। তবে প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষ থেকেই 15% করে ফি নেয় ফিফা। ফলে এই বিশাল অঙ্কের লেনদেনের একটি বড় অংশই সংস্থাটির আয় হিসেবে যুক্ত হবে। অন্যদিকে আনুষ্ঠানিক টিকিটের দামও কম নয়। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে প্রায় $10,923, যা বাংলাদেশের টাকায় প্রায় 13 লাখ টাকার কাছাকাছি। 2022 বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম অন্তত 4 গুণ বেশি হতে পারে বলে আগেই জানা গিয়েছিল। সব মিলিয়ে বলা যায়, ফুটবল বিশ্বকাপ এখন শুধু আবেগের খেলা নয়, এটি হয়ে উঠেছে বিশাল অর্থনৈতিক বাস্তবতারও প্রতিচ্ছবি। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাঁচ দশক পর বাবার কাটা খাল পুনর্খননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। সপ্তাহে চলছে মেহেরপুর, ঘন ঘন লোডশেডিং এ নাকাল জনজীবন। আগামী 4 দিনে 3 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে, হামলাকারী আটক। এবং নাগালের বাইরে বিশ্বকাপ টিকিট মূল্য 28 কোটি টাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।